করো না, যখন আমার প্রশ্নটা করবো তখন না হলে শোনা যাবে না। আমাদের হচ্ছে মনে করো একটা কেস, কথা গেছে এতক্ষণ। আচ্ছা আমরা আজকে পড়বো এপিএইচ। এপিএইচ মানে তো তোমরা জানো, ব্লিডিং প্রেগন্যান্সি টাইমে যে ব্লিডিংটা হয় সেটাই হচ্ছে এপিএইচ, তাই না? তার একটা সুন্দর ডেফিনেশন আছে। তো কি কারণে ব্লিডিং হয়? মেইনলি হচ্ছে দুইটা কারণ, আরো অনেক কারণ থাকতে পারে, কিন্তু মেইনলি দুইটা কারণ হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। তাহলে প্লাসেন্টা নরমালি থাকে হচ্ছে দেখো এরকম একটা জায়গায়, বডি অথবা ফান্ডাসে উপরে, মানে প্লাসেন্টা উপরের দিকে থাকে। যখন প্লাসেন্টাটা ইউটেরাসের নিচের দিকে থাকে, লোয়ার সেগমেন্টে থাকে, আমরা জানি ইউটেরাসের এটা আপার সেগমেন্ট, এটা লোয়ার সেগমেন্ট। তাহলে যখন এটা লোয়ার সেগমেন্টে হয়, লোয়ার সেগমেন্টে যখন হয় যে থাকে, তখন সেটা হয় প্লাসেন্টা প্রিভিয়া। মনে করো একটা পেশেন্ট, বয়স 35 ইয়ার্স, তার কি হিস্ট্রি নিয়ে আসলো? তার হচ্ছে হিস্ট্রি অফ অ্যামিনুরিয়া ফর 36 উইকস, irregular PV bleeding for last 15 days। তার মানে তার 36 উইকস অ্যামিনুরিয়া এবং 15 দিন ধরে ইরেগুলার অল্প অল্প ব্লিডিং হচ্ছে। হিস্ট্রি অফ প্রেজেন্ট কেস আমরা এভাবে লিখবো। একটু তাড়াতাড়ি চলে যাই। according to the statement, she is admitted for 8 months, 15 days, her history is irregular। এটা আমার একটা ইমাজিনেশন, আমি ধারণা করছি বেশি হয়তো আছে হয়তো নাই। আর এলএমপি এত এবং accordingly her কম এত। For the last 15 days she is having PV bleeding। ব্লিডিংটা কেমন এখানে একটু ডেসক্রাইব করতে হবে, এত পরে কেন? ব্লিডিংটা কেমন একটু ডেসক্রাইব করতে হবে। আর ব্লিডিং ইজ মাইল্ড, সাকিবরা কল দিতেছিল আমারে। and not associated with pain। She gives no history of trauma and vital movement is good, and for 3 days she is having mild। আর এখন 3 দিন ধরে এখানে হিস্ট্রিটা এরকম ছিল যে তার 15 দিন ধরে ব্লিডিং হয় আবার বন্ধ হয়ে যায়, কিন্তু লাস্ট 3 দিন ধরে ব্লিডিং হচ্ছে, সেটা আর বন্ধ হচ্ছে না। সেই কারণে সে প্রপার ম্যানেজমেন্টের জন্য হাসপাতালে ভর্তি হয়েছে। পাস্ট ইলনেস, ফ্যামিলি হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, এগুলো সব কোনো ড্রাগ হিস্ট্রি নিতে হবে, আয়রন খেত কিনা, পার্সোনাল হিস্ট্রিতে সে কি করে, হ্যাঁ হাউস ওয়াইফ না ওয়ার্কিং লেডি, এটা নিতে হবে। দেন হচ্ছে অবস্টেটিক হিস্ট্রি। মনে করো শি ইজ ম্যারিড ফর 15 ইয়ার্স। আমি এখানে ফোর্থ গ্রাভিডা আমরা জানি প্লাসেন্টা প্রিভিয়া সাধারণত মাল্টি প্যারাসদের হয়, হ্যাঁ সেজন্য আমি এখানে হিস্ট্রিটা নিয়েছি যে সে হচ্ছে প্যারা 2 ভ্যাজিনাল ডেলিভারি অবশ্যই 1, সে হচ্ছে তাহলে এখন ফোর্থ গ্রাভিডা, বাচ্চার বয়স 4 বছর। এখানে একটা ইমাজিনারি একটা মিনিস্ট্রাল হিস্ট্রি দেওয়া আছে যে সে কন্ট্রাসেপটিভ ইউজ করতো না, তার জন্য সে আবার প্রেগনেন্ট, মানে ইমাজিনেশন, ইমাজিনেশন ছাড়া উপায় নাই। এখানে হচ্ছে তোমার অবস, আমরা অবসটা কিভাবে আমরা অবস চার্টটা করবো সেটা দেখানো আছে, এভাবে তোমাদের পরীক্ষার সময় লিখতে হবে। তারপরে হচ্ছে কেউ কেউ এসে খুব এই চার্টটা, কোনো কোনো এক্সামিনার খুব চার্টের উপর খুব গুরুত্ব দেয়, আমি অবশ্য অত দেই না, কারণ বলতে পারলেই হয়। অনেক সময় চার্টটা লিখতে পেশেন্টটা বলতে পারে না ভালোভাবে, তখন একটু তখন সময় পাওয়া যায় না, তুমি মাত্র আধা ঘন্টায় হিস্ট্রি লিখছো, তখন অনেক সময় বছরের টেনশন বলতে পারে না। তা আমার কাছে এটা অত ইম্পর্টেন্ট, কোন বছর কোন বাচ্চা হয়েছে কি হয়েছে যদি বলতে না পারে, তোমার যদি সিস্টেমটা ঠিক থাকে তাহলে এটা আমি অত বেশি গুরুত্ব দিই না, তবে এগুলো লিখতে হবে, মেথডস অফ ডেলিভারি, পিপেরিয়াম, কারণ এগুলো তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট জিনিস, কিভাবে তার ডেলিভারিটা হয়েছে, পিপেরিয়ামটা কেমন ছিল, পিপেরিয়ামটা যে কেমন, পিপেরিয়ামের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, তাই না? আমরা জানি যে পিপেরিয়ামের সাথে হচ্ছে
প্রোল্যাপসে জড়িত। তো আমরা একটা পিপিএম সেজন্য যদি প্রোল্যাপসের হিস্ট্রি নাও তখন কিন্তু তোমার পিপিএম এর হিস্ট্রিটা ভালো করে নিতে হবে। যেহেতু তোমরা পিপিএম করে ফেলছো সেজন্য বললাম। তাহলে এখন আসো আমরা এক্সামিনেশন করবো। আমরা জানি যে একটা এক্সামিনেশন আমরা কি করবো, একটা জেনারেল এক্সামিনেশন। তো জেনারেল এক্সামিনেশন করলাম, জেনারেল এক্সামিনেশন কি 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 দেখি। এর আগেও আমি বলছি যে তোমাদের ওই মেডিসিনে যেমন অনেক কিছু লিখতে হয়, এত কিন্তু গাইনিতে আমাদের লেখা লাগে। আমরা এই কয়টার তথ্য লিখলেই হয়ে যায়। অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, হাইট, ওয়েট, পেলরটা লিখতে হবে। কয়েকটা জিনিস লিখতে হবে, যেমন হচ্ছে অ্যানিমিয়া মানে পেলর, ইডেমা, ব্লাড প্রেশার, পালস, জন্ডিস, ডিহাইড্রেশন, এগুলো লিখতে এগুলো কম। অ্যাপিয়ারেন্সটা তোমার লিখতে হবে, বডি বিল্ডটাও লিখতে হবে, হাইট ওয়েটটা লিখতেই হবে, থাইরয়েড গ্ল্যান্ড লিখতে হবে, ব্রেস্ট লিখতে হবে। দেখো আমার মোটামুটি সব লেখা আছে, পালস, ব্লাড প্রেশার, হার্ট, লাংস লিখতে হবে। লিভার স্ক্রিন দেখলে ভালো, না দেখলে কোনো অসুবিধা নেই। দেখতে পারো লিভার স্ক্রিন, অনেকে আবার হয়তো বলতে পারে লিভার স্ক্রিন দেখনি কেন, লিভার স্ক্রিন হার্ট, লাংস, ব্রেস্ট, থাইরয়েড, এই কয়েকটা জিনিস দেখতে দেখলাম, এগুলো সব ভালো। এখন মনে করো তার আমি জেনারেল এক্সামিনেশন হয়ে গেল, এখন আমার কাছে পেশেন্টটা আসছে, আমি এক্সামিন করছি, তাই না, আমি সিস্টেমেটিক্যালি যাচ্ছি। মনে করো এটা পরীক্ষা না, এটা আমার একটা রুগী আসছে, রুগীটা আমি দেখছি। তো আমি পেটটা খুললাম, আমার পারমিশন নিয়ে যে আপনার পেটটা আমি একটু দেখবো। তো দেখলে যে তুমি একদম ইউনিফর্ম এনলার্জ, আমেরিকা সেন্ট্রাল ব্ল্যাক, তারপর যে 4টা বাচ্চা হয়েছে, 2টা বাচ্চা হয়েছে, আর না 2টা না, এখন স্ট্যাগ গ্রাভিডাম তো এই বাচ্চা ইন্ডিয়ান আইভা এগুলো তো থাকবে। এখন আসলে ইন্সপেকশন হয়ে গেল, হওয়ার পরে হচ্ছে প্যালপেশন। অ্যাবডোমেনে কোনো স্কার নাই, যেহেতু আগে তার নর্মাল 2টা ডেলিভারি। প্যালপেশন, প্যালপেশনে আমরা প্রথমে কি দেখবো, সিম্পাইসিও ফান্ডাল হাইটটা দেখবো। সিম্পাইসিও ফান্ডাল হাইট দেখার আমরা নিয়ম জানি। প্রথমে আমরা ইউট্রাসটাকে ইউট্রাসের সেন্ট্রালি আমরা ধরবো, ধরার পরে আমরা যদি বেশি কনফিডেন্ট হই শুধু হাত দিয়ে ধরতে পারি, না হলে আমরা একটা মার্কার দিয়ে একটু দাগ দিয়ে দেবো। নেওয়ার পরে আমরা ফিতাটা আমাদের ডিজাইনিং টেপটা আছে, ওই টেপটা দিয়ে আমরা প্রথমে উল্টা করে ধরবো, ইঞ্চি ইঞ্চি ধরবো, ইঞ্চিটা সামনে রাখবো, সেন্টিমিটারটা ভিতরে রাখবো, যাতে করে আমি বায়াসড না হই। আর এদিকে নিচে কোথায় রাখবো, পিউবিক সিম্পাইসিস, মানে যে বোনসটা আমি হাত দিয়ে পাবো আর কি, লোয়ার অ্যাবডোমেনে যে বোনসটা আমি একদম পাবো, ওই বোনসের পরে ফান্ডাস পর্যন্ত আমি সিম্পাইসিস, মানে তোমরা সবাই জানো সিম্পাইসিস ফান্ডাল হাইটটা দেখলাম। দেন হচ্ছে ফান্ডাল গ্রিপ, ফান্ডাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ, ফার্স্ট পেলভিক গ্রিপ, সেকেন্ড পেলভিক গ্রিপ, অ্যাবডোমিনাল কার্ভ, এই কটা দেখলেই তোমার হয়ে যাবে। ফান্ডাল গ্রিপ আমি 2 হাত দিয়ে দেখলাম। তোমরা বইয়ের কথা মুখস্থ করবা না, তুমি যেটা পাবা ফান্ডাল গ্রিপে, এখানে আমি বলতে চেয়েছি এটা হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন। যেহেতু প্লাসেন্টা প্রিভিয়ার সাথে ম্যালফিজিয়েশন অ্যাসোসিয়েটেড থাকে, সেজন্য আমি এখানে ব্রিজটা বলতে চেয়েছি। তাহলে ফান্ডাল যেহেতু ব্রিজ প্রেজেন্টেশন, তাহলে আমি ফান্ডাল গ্রিপে কি পাবো, ফিটাল হেডটা পাবো। ফিটাল হেডটা কিন্তু প্যালোটেবল, আমরা প্যালোটেবল মানে জানি যেটাকে ইয়ে করা যায়, মানে মুভ করানো যায়, মানে প্যালোটেবল আর কি। তাহলে ওইটা আমি ফান্ডাল গ্রিপে আমি প্যালোটেবল হেড পাচ্ছি। দেন হচ্ছে ল্যাটারাল গ্রিপে তোমরা যেটা করো, বা আমিও হয়তো করছি, যে এর পাশে ফিটাল পার্টস পাওয়া যাচ্ছে, এর পাশে ফিটাল ব্যাক পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আসলে ল্যাটারাল গ্রিপে বলতে হয় যে ফিটাল পার্টস বের করো। ওটা অত ইজি না। আর আমরা অত পেশেন্টকে আমরা অত মানে কি বলবো, আমরা প্রেশার দিয়ে আমরা দেখতেও আমরা না করি, বলবো যে আমার মনে হচ্ছে যে এই পাশে আমি ফিটাল পার্টস পাচ্ছি। ফার্স্ট পেলভিক আমি দেখবো, ফার্স্ট পেলভিক আমরা করে করে নিয়ে আমরা পিউবিক বোনের একটু উপরে এসে আমরা পা দিয়ে দেবো, আর তখন আমার পেশেন্টের, আমার মুখটা থাকবে পেশেন্টের পায়ের দিকে, ফার্স্ট পেলভিক গ্রিপটা হবে। তো ফার্স্ট পেলভিক গ্রিপে যেহেতু আমি বলছি ব্রিজ প্রেজেন্টেশন, তাহলে ফার্স্ট আমরা সফট কিছু পাবো, হ্যাঁ, হেডের হেডের মতো শক্ত কিছু পাবো। আর সেকেন্ড পেলভিক গ্রিপে আবার আমার হাতটা এরকম হতে হবে, হাতটা এরকম হয়ে এরকম, হাতটা এরকম, এটা আবার আমার পেশেন্টের মুখের দিকে চলে যাবে। এখানে আমি দেখবো কি প্রেজেন্টিং পার্টটা কিন্তু যেদিকে বোঝা যাচ্ছে। তা আমি কি করো, এই পেশেন্টের যেহেতু প্লাসেন্টা প্রিভিয়া আছে,
পেশেন্টের আমি প্রেজেন্টিং পার্টটা উপরের দিকে এবং তারপরে আমরা কি করবো আমার মেজারিং টেপটা দিয়ে হচ্ছে অ্যাবডোমিনাল গার্ড আমেরিকাস লেভেলে অ্যাবডোমিনাল গার্ড এর আমি যেটা করবো অসকালটেশন হচ্ছে স্পাইনো আমেরিকাল লাইনে অসকালটেশন করবো এখন এই পেশেন্টের কি হবে এই পেশেন্টের বলো তো একদম কেউ ফিটাল হার্টটা কোথায় পাওয়া যাবে একদম বলো তাহিয়া বলো তাহিয়া নামটা দেখা যাচ্ছে ফিটাল হার্টটা কোথায় পাওয়া যাবে এই একদম কোথায় পাওয়া যাবে সেটা আমিও বলতে পারবো না তবে এর ফিটাল হার্টটা উপর তোমার ছিল ফিটাল হার্টটা আমার হেড উপরের দিকে পাওয়া যাবে উপরের দিকে হ্যাঁ ইয়েস এটাই বলতে চাচ্ছি যে ফিটাল হার্টটা আমি at the level of the umbilicus হ্যাঁ আমি সেটা ঠিক আছে কিন্তু আমি বলতে চাচ্ছি আমরা ফিটাল হার্টটা আমরা উপরে আচ্ছা এখন বলো তোমরা একটু মিউট হও মিউট না হলে তো বাইরের কথা শোনা যাবে আর আমার মনে হয় ক্লাস যখন করছি তখন আশেপাশে কেউ না থাকলেই ভালো তাহলে তুমি মনোযোগ দিতে পারবে আশেপাশে তোমার বাসার লোকজন না থাকলেই ভালো আচ্ছা এরপরে মনে করো পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলা এরপরে কি পিভি এক্সামিনেশন করবা আরেকজন বলো পিভি এক্সামিনেশন করবো আমরা না ম্যাম। আমরা অনলি রেস্ট্রিকশন অন ক্লটস এন্ড ভালভারি ও যখন বললো আমার ব্লিডিং হচ্ছে তাহলে ওকে আমরা শুধু কাপড়টা করে আমরা দেখবো যে তার কাপড়ে কোনো ব্লাড লেগে আছে এবং সে যদি কোনো প্যাড ব্যবহার করে প্যাডে কোনো ব্লাড আছে ভালভাল এরিয়াতে কোনো ব্লাড আছে সেটা আমরা চেক করবো যদি আমরা বুঝতে পারো যে হাউ মাচ শি ইজ ব্লিডিং আমরা ওটা দেখে বুঝতে পারবো এরপরে হচ্ছে দেখো সেলিয়েন্ট ফিচার মনে হয় খুব বেশি না যায় থাক আমি শুধু এটুকু বলি যে আমরা সেলিয়েন্ট ফিচার তুমি লিস্ট যা লিখলাম আমরা এরকম লিখলেই ভালো সেলিয়েন্ট ফিচার যেমন মনে করো জেনারেল এক্সামিনেশনের ক্ষেত্রে তোমরা এরকম বলবা অন জেনারেল এক্সামিনেশন শি ইজ মডারেটলি অ্যানিমিক পালস আনইকুয়ালি ব্লাড প্রেশার এত abdominal examination reveals uterus 36 centimeter is soft non-tender presentation is rich which is higher fetal heart rate 140 on local examination mild present তোমরা না আবার করো কি আবার নতুন করে একদম পুরো এক্সামিনেশন করো হ্যাঁ ওটাতে সময় চলে যায় কোনো দরকার নেই বলো আচ্ছা সেলিয়েন্ট ফিচার পরে তোমার ডায়াগনোসিস তাহলে আমার ডায়াগনোসিস কি হবে ফোর্থ গ্রাভিডা 36 weeks pregnancy with antepartum hemorrhage তাহলে তোমার ডায়াগনোসিস হয়ে গেল এখন আসো ম্যানেজমেন্টের মধ্যে থেকে কি করবো আমি হয়তো একে বললাম যে মাইল্ড কিন্তু পেশেন্টের আরো বেশি ব্লিডিং তোমার কাছে আর একটা বেশি ব্লিডিং নিয়েও একটা পেশেন্ট আসতে পারে তাই না তাহলে আমরা সেইভাবে ম্যানেজমেন্টে একসাথেই করবো আচ্ছা আসো এখানে এখন হচ্ছে তোমরা জানো যে প্লাসেন্টা প্রিভিয়া তোমরা জানো যে অ্যান্টিপার্টাম হেমোরেজ কিন্তু দুটো কারণে মেইনলি দুটো কারণে হতে পারে একটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া আর একটা অ্যাব্রাপশন এখন তোমাদের বইয়ে যে ডিফারেন্স দেওয়া আছে কোনটা থেকে কিভাবে আলাদা করবে একটা চার্ট আছে প্লাসেন্টা প্রিভিয়া আর অ্যাব্রাপশন মানে তোমার হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়াতে কিরকম ব্লিডিং হবে প্লাসেন্টা হিস্ট্রিতে প্লাসেন্টা প্রিভিয়ার ব্লিডিং হবে কজলেস কারেন্ট পেনলেস আর অ্যাব্রাপশন তো হবে পেইনফুল তারপরে হচ্ছে তোমার অ্যাব্রাপশন প্লাসেন্টার সাথে কন্টিনিউয়াস সাথে আবার কি থাকতে পারে একটা ট্রমাটিস্ট থাকতে পারে সাথে ব্লাড প্রেশার থাকতে পারে হ্যাঁ এই যে চারটা আছে তোমরা এটা করবে হ্যাঁ এটা আলাপ করতে গেলে কোনো ফাইন বোঝা আলাপ করতে গেলে সময়
এটা হচ্ছে, তাই না? তোমরা দাগ দাও বলে। তারপরে কমপ্লিকেশন অফ দ্য প্লাসেন্টা, এটা তোমাকে বলতে সুন্দর করে আছে যে ইউনিট প্রেগন্যান্সি কি হতে পারে, লেবারে কি হতে পারে, পিপেরিয়ামে কি হতে পারে, ফিটাল কি কমপ্লিকেশন হতে পারে, এগুলো নিজেরা পড়ে নিও। পড়ে নিও। আমি এখন তোমাদের কেসটা ম্যানেজমেন্ট বলছি। মানে এগুলো সব কিছুই কিন্তু তোমার একই রিলেটেড হয়। এটা হচ্ছে বেশিরভাগই কমপ্লিকেশন হচ্ছে ব্লিডিং হবে, অ্যান্টিপার্টম ব্লিডিং, অ্যান্টিপার্টম হেমোরেজ, সব ডেলিভারিও একই ব্লিডিং সব। আর কি হতে পারে, বাচ্চার উপরে বাচ্চা আইজিআর হতে পারে, প্রিটার্ম ডেলিভারি হতে পারে। তোমরা ওটা সুন্দর করে পড়ে নিও। এখন আমি ম্যানেজমেন্টের কনসেপ্টটা কি সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মানে এটা একটা হাই রিস্ক প্রেগন্যান্সি, তাই না? আমাদেরকে এটা, তাহলে আমি হাই রিস্ক প্রেগন্যান্সি যেহেতু, তাহলে এটা আমি গ্রামে গঞ্জে বসে এটা ইয়ে করতে পারবো না। তোমাদেরকে কালকে গল্প করছিলাম না যে ফাতেমা, যে হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া 1 লিটার। জি ম্যাডাম। আর গতকালই একটা ঘটনা ঘটছে। ঘটনা হচ্ছে আমার একটা আত্মীয়, যশোরের বাড়ি। আমার ফুফাতো ভাইয়ের শালার বউ, ফুফাতো ভাইয়ের শালার বউ। তো ও আমাকেই দেখাতো, আমাকে জি ম্যাডাম। থার্ড 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 সিজার, তো থার্ড সিজার করতে হবে আমাকেই দেখাতো। তা আমি যখন তোমার আর এখন আমি পেশেন্ট দেখতে পারছি না, তো আমার কাছে সমস্ত কাগজপত্রগুলো পাঠায়। আমি এবার বলছি তুমি নার্গিসকে দেখো, নার্গিসকে দেখো। পরে কাগজপত্র সব দিকে দেখা গেল যে তার হচ্ছে লো লাইন প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়া, আমরা তোমরাতেই বলে দিছি ইউট্রাস একদম ক্লিন। ওকে নার্গিস ওকে বুঝতে, আপনার সিজার আমি করতে পারবো না, আপনার 4 ঘন্টা অপারেশন লাগবে, করতে পারবো না। পরে খুলনাতে গতকাল অপারেশন করছে, 9-10 ব্যাগ রক্ত রাখছে, মানে মরেই গেছিল বলা যায়, হিস্টেক্টমি করছে। কালকে আমি যে গল্পটা করছিলাম, তাহলে ম্যাম হচ্ছে একেবারেই। একেবারে সত্যি, মানে এরকম ঘটনা ঘটছে সারাক্ষণ। তাহলে হচ্ছে এটা হচ্ছে তোমাকে প্লাসেন্টা প্রিভিয়া, তোমাদের লার্নিং এটাই। প্লাসেন্টা তোমরা 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 পাস করে গেলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে, ওরা কিন্তু খুব তাড়াতাড়ি চাকরি পাবে ওরা যদি পাস করে যায়। কারণ কি, এখন কোভিড এর কারণে কিন্তু, তাই না? কোভিড এর কারণে কিন্তু তো যেটা বলছি যে তোমাদের হচ্ছে তুমি গ্রামে গঞ্জে থাকলে এরকম প্লাস্টিকের প্রিভিয়া থাকলে তুমি সেটা ওখানে কিছু করার চেষ্টা করবে। তোমার ওটা দা একটু ফোন ধরে নেই, কে ফোন করছে? হ্যালো, জেসমিন, আমি তোমাকে একটু পরে ফোন দেই, আমি আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা হাই রিস্ক প্রেগন্যান্সি, আচ্ছা কার মনে হয় ইয়ে অফ, আচ্ছা তাহলে আমরা যেটা বলছিলাম যে আমরা ম্যানেজমেন্টটা অ্যাজ এ হোল বলবো। আমরা কিভাবে ম্যানেজ করব? আমরা প্রথমে পেশেন্টটা আসলে ইমিডিয়েট একটা ম্যানেজমেন্ট, ইমিডিয়েট ম্যানেজমেন্টের মধ্যে আমি যেটা বললাম, আমরা অ্যাসেস করার চেষ্টা করব ব্লাড লসটা কতটুকু হয়েছে, যার জন্য আমরা তার কাপড় চোপড় চেক করব, তার পেশেন্টের কাছে হিস্ট্রি নিব। ও অনেক সময় সে হয়তো বলতে পারে বাসায় একটা কাপড় পুরো ভিজে গেছে, পেশেন্ট পার্টি বলতে পারে। সেজন্য আমরা কিন্তু সেটা ইম্পর্টেন্ট মনে করব যে তার কাপড়, তার ব্লাড লস কতটুকু হয়েছে, এবং তাকে সঙ্গে সঙ্গে হোয়াইট বোর্ড ক্যানুলা করবো। হ্যাঁ, 2 হাতে স্যালাইন বা 1 হাতে স্যালাইন, ডিপেন্ড করছে ব্লাড লসের উপর ডিপেন্ড করছে। যেমন এই আমি যে পেশেন্টের কথা বললাম, এর হয়তো একটা লাইন দিলে অথবা তুমি লাইন নাও দিতে পারো। দেন হচ্ছে আমরা কি করবো, কুইক ইনভেস্টিগেশন। কুইক ইনভেস্টিগেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন কি, এখানে আমি সবগুলোর কথাই লিখছি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং এবং হিমোগ্লোবিনটা করা। হ্যাঁ, আর তুমি তোমার অ্যান্টিনাটাল রেকর্ড গুলো চেক করো যে তোমার বাকি সব টেস্ট করা আছে কিনা। আর একটা ইম্পর্টেন্ট টেস্ট কি, কে বলতে পারবা? এইচবিএস, যেটা এইচবিএস ইম্পর্টেন্ট আর একটা ইনভেস্টিগেশন, আমি আমি তো প্লাসেন্টা প্রিভিয়া করছি, আমি কি জানি এই প্লাসেন্টা প্রিভিয়া,
আল্ট্রাসোনোগ্রাফি ম্যাম, আল্ট্রাসোনোগ্রাফি ম্যাম। ফাস্টিং ব্লাড সুগার, না ফাস্টিং এগুলো তো আমি বলেই ফেলছি। আল্ট্রাসোনোগ্রাফি, হ্যাঁ 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 আল্ট্রাসোনোগ্রাফি কে বলছো? ঠিক বলছো, আল্ট্রাসোনোগ্রাফি। আমি তো এটা তোমাকে পড়াচ্ছি ক্লাস এটা প্রিভিয়াস, কিন্তু পেশেন্টটা কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি কোনো রিপোর্ট নিয়ে আসে না। হ্যাঁ, ও শুধু নিয়ে আসছে ব্লিডিং আর ওর প্রেগনেন্সি। তাহলে ব্লিডিং মনে করো যে আমি ব্লিডিংটা তাহলে ব্লাড দেওয়া লাগতে পারে, সেজন্য ব্লাড গ্রুপিংটা করাবো। আর হিমোগ্লোবিন কত আছে সেটা জানার জন্য হিমোগ্লোবিন লেভেলটা করবো। আর ওর প্লাসেন্টাটা কোথায় আছে সেটা দেখার জন্য আমি ইমিডিয়েট একটা আল্ট্রাসাউন্ড। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমি এই সমস্ত ইনভেস্টিগেশন গুলো করে ফেলবো, অথবা যদি করা থাকে সেগুলো আমি রেকর্ড চেক করব। আল্ট্রাসোনোগ্রাফি করে করে দেখলাম ও প্লাসেন্টা প্রিভিউ। এখন আমি কি করব? তাহলে দেখো প্লাসেন্টা প্রিভিয়া মানে কি, যে আবার বললাম এটা হচ্ছে নরমালি সিচুয়েটেড প্লাসেন্টা, এটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। এখন একটুখানি থিওরি আমরা যাই। এই দেখো প্লাসেন্টা কিরকম থাকে, কি ডেঞ্জারাস। দেখো প্লাসেন্টাটার উপরেই বাচ্চা বসে আছে, তাহলে বাচ্চার প্রেজেন্টেশন কি হবে? এরকম নাও হতে পারে, ওর তো বসার জায়গা নেই। দেন হচ্ছে ও কিভাবে নামবে, কিভাবে নামার কোনো উপায় নেই, সেটা নো প্রেজেন্টিং পার্ট অনেক উপরে। হ্যাঁ, এই সেজন্য হাত দিলে আমরা ওরকম ভাবে সফট পাওয়া যায়, অনেক সময় হেড থাকে না। আচ্ছা, দেন হচ্ছে আমরা কি এখন আমরা টাইপগুলো তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। লো লাইন কখন বলবো, যখন শুধুমাত্র এটা লোয়ার মার্জিনটা, প্লাসেন্টার লোয়ার মার্জিন ইউট্রাসের লোয়ার মার্জিনকে টাচ করবে, সেটা হচ্ছে লো লাইন। এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় যদি হেড এনগেজ হয়ে যায় আমাদের নর্মাল ডেলিভারি সম্ভব, যদি এরকম হয়। আচ্ছা, আর হচ্ছে মার্জিনাল বা টাইপ 2, এটা কি? এটা হচ্ছে তোমার যখন এটা হচ্ছে তোমার লোয়ারেন্টটা অস টাচ করে, তখন হচ্ছে টাইপ 2। আচ্ছা, আর এইটা হচ্ছে টাইপ 3 যেটা, সেটা হচ্ছে প্লাসেন্টা যখন অসটা ক্লোজ থাকে তখন অসটাকে পুরোটা কভার করে থাকে, এটা হচ্ছে টাইপ 3। আর টাইপ 4 অস ডাইরেক্ট করে গেলে অসকে কভার করে থাকে, মানে প্লাসেন্টার পুরোটাই তোমার অসের উপর বসে আছে। তাহলে এই টাইপটা তোমাদের করতে হবে। আচ্ছা, এখন আসো, আমরা বললাম 36 প্রেগন্যান্সি প্লাসেন্টা প্রিভিউ। এখন আমি হচ্ছে কি করব? হ্যাঁ, এখানে ছবির মাধ্যমে ছবিটা দেখে কি কেউ কিছু বুঝতে পারছো? যদি বুঝতে পারো কারণ বলো তো, কে কি বুঝতে পারছো? আমি ডিসিশনটা নিব এই ছবিটার উপর ডিপেন্ড করে। কেউ কি বুঝতে পারছো? কার আগে ম্যাম হচ্ছে যে কতটুকু ব্লিডিং হয়েছে, জেস্টেশনাল এজ আর বাচ্চার পজিশন। হ্যাঁ, ঠিক আছে, ভালো বলছে, ভালো ভালো আছে। তার মানে হচ্ছে প্রথমত ব্লিডিং হয়েছে না হচ্ছে, মনে করো এই রোগীটার যদি অনেক ব্লিডিং হতে থাকে, হ্যাঁ অনেক ব্লিডিং, এই ব্লিডিং বন্ধ করার কিন্তু তেমন কোনো উপায় নেই। ব্লিডিং বন্ধ করার জন্য আমার শুধুমাত্র রেস্টে এই ব্লিডিংটা বন্ধ করতে হবে। এছাড়া কিন্তু কোনো অ্যাক্টিভ মেজার আমি দিতে পারবো না, যে প্যাক দেওয়া বা কোনো কিছু করা, কোনো মেডিসিন দেওয়া, আমি কিছু করতে পারবো না। শুধুমাত্র রেস্ট দিতে পারবো এটা আমরা। তো বেড রেস্ট ছাড়া আর হয়তো আমরা একটু পাটা একটু উঁচু করে রাখতে পারবো, ব্লাড ক্লট হয়ে থ্রোম্বোসিস হয়ে ব্লিডিং বন্ধ হয়। যদি পেশেন্টটা অ্যাক্টিভলি অনেক বেশি ব্লিড করতে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাকে ডিসিশন নিয়ে নিতে হবে, তাই না? সেক্ষেত্রে যদি 34 উইকস হয় তাও আমার ডিসিশন নিতে হবে। তাহলে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার একটা ক্রাইটেরিয়া হচ্ছে whether there is active bleeding present or not। হ্যাঁ, যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় তাহলে আমার ডিসিশন চেঞ্জ হবে। আচ্ছা, আর স্টেজেস অফ ডেভেলপমেন্ট মানে মনে করো এই পেশেন্টটা হচ্ছে 36 উইকস, যদি এর হতো 38 উইকস অথবা 37 উইকস,
তাহলে কিন্তু এই পেশেন্টের ডিসিশন আমি এখনই নিতে পারি, কারণ আমরা জানি 37 উইকস হয়ে গেলে বাচ্চা ম্যাচিউর হয়ে যায়, তখন বাচ্চার আর বাইরে এসে কোনো অসুবিধা নেই। তাহলে আমি ম্যাচুরিটি অফ দ্য ফিটাস, ম্যাচুরিটি ভালো হয়ে গেলে তখন আর আমার কোনো সমস্যা নেই, মানে ম্যাচুরিটি কমপ্লিট হয়ে গেলে, ভালো বলতে কমপ্লিট। আরেকটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফিতে যে বলে এটা হচ্ছে টাইপস অফ দ্য পাস। এখন মনে করো 36 উইকস তোমার পেশেন্ট, ব্লিডিং অত বেশি নাই, কিন্তু তোমাকে লিখে দিচ্ছে তোমার আল্ট্রাসোনোগ্রাফি যে টাইপ 4 প্লাসিটা সেন্ট্রাল প্লাসিটা। এই সমস্ত ক্ষেত্রেও আমরা একটু আর্লি ডিসিশন নিই। এই সমস্ত ক্ষেত্রেও এখন বলা হচ্ছে 37 আর যেতে না করা হচ্ছে 36 এই ডিসিশন নিতে বলা হচ্ছে ফর সেফটি অফ মাদার। কারণ কি 36 থেকে, এটা একটু তোমাদের জন্য কঠিন হয়ে যায় বলাটা, মানে আমি যদি 36 এর বদলে 37 আরো এক সপ্তাহ নিতে চাই, সেন্টার একটা প্লাসিটা প্রিভিয়া ওয়ার্ডে যদি রেখে দেই, কমপ্লিকেটেড একটা পেশেন্ট ওয়ার্ডে রেখে দিলাম, কোনো এমার্জেন্সি হলো, হ্যাঁ, এই জন্য মনে হচ্ছে যে টাইপস, এটা ঠিক আছে তোমরা বাদ দাও, আমরা টাইপস এর উপরও ডিপেন্ড করব। আমরা 37ই বলবো, তোমরা 37 বলো। তাহলে বলতে হবে যে পেশেন্টের ব্লিডিং বন্ধ হচ্ছে কিনা, ডিউরেশন অফ প্রেগন্যান্সি মানে জেস্টেশনাল এজ এবং টাইপস অফ দ্য প্লাসেন্টা প্রিভিয়ার উপর আমার এটা ডিপেন্ড করবে। আচ্ছা, শুধু তাই না, এবং ম্যাটারনাল এবং ফিটাল কন্ডিশনের মনে করো যে ব্লিডিং বেশি হয়ে মায়ের অবস্থা, মায়ের অ্যানিমিক, ব্লিডিং বেশি হয়েছে, মা খুব অ্যানিমিক, কিন্তু 37 হয়ে গেছে, তখন কি আমি সঙ্গে সঙ্গে মাকে সিজার করবো? কিন্তু ব্লিডিং কম, আমি তখন করবো না, আমি তখন মায়ের অ্যানিমিয়া কারেকশন। এত তাড়াতাড়ি টাইম শেষ হয়ে যায়। ফিটাল কন্ডিশন, ফিটাল কন্ডিশন যদি মনে করো যে বাচ্চার ডিস্ট্রেস হচ্ছে, তখন কি আমি খুব তাড়াতাড়ি খুব অনেক দেরি করবো, আরো এক সপ্তাহ অপেক্ষা করবো? করবো। তাহলে 5টা জিনিসের উপর ডিপেন্ড করবে, এটা মনে রাখবে। দেন হচ্ছে আমাদের কেসটা দেখো, আমাদের কেসটা কি করবো? আমাদের কেসটা হচ্ছে ফিটা হিমোগ্লোবিন 8 গ্রাম, আল্ট্রাসোনোগ্রাফিতে 36 উইকস প্রেগন্যান্সি, টাইপ 2 প্লাসিটা ম্যাটারনাল ফিটাল কন্ডিশন স্টেপ। এখন কি করবো বলো, একজন বলো। একজন বলো কি করবো। মাকে ব্লাড দিতে হবে। মায়ের, হ্যাঁ ভালো বলছো, মায়ের আর ম্যাম 37 উইকস পর্যন্ত হচ্ছে কন্টিনিউশন করার চেষ্টা করতে হবে। ওয়েট করবো, try to continue the pregnancy up to 37 weeks, then elective cesarean section. In the meantime আমরা যেটা করবো, blood transfusion and correction of anemia. আমাদের হাতে যদি আরো বেশি সময় থাকতো তাহলে হয়তো আমরা ওকে ব্লাড দিতাম না, কিন্তু আমার হাতে অত বেশি সময় নাই। আচ্ছা, এখন আসো আমরা যে ওকে আমরা হচ্ছে এক সপ্তাহ অপেক্ষা করবো, তাহলে কোথায় যাবে? ও বাসায় যাবে নাকি হাসপাতালে থাকবে? হসপিটালে। হসপিটালে। আচ্ছা, সবার মত হসপিটালে থাকবে। আচ্ছা, আমি ওকে হসপিটালেই রাখবো। হসপিটালে রেখে কি কি দেখবো দেখো, হসপিটালে রেখে আমি এই যে বললাম ওর ব্লাড কারেকশন করবো, তারপরে ওকে কি করবো, আয়রন ভিটামিন এগুলো খেতে দেবো। প্রত্যেক দিন ওর কাছে জিজ্ঞাসা করবো, ওর কাছে জানতে চাইবো, প্রত্যেক দিন এসে তোমার কাজ হবে যে আপনার আপনার ইয়ে আছে, ভালো আছে কিনা, আপনার ব্লিডিং বন্ধ কিনা, বাচ্চা নড়াচড়া ঠিক আছে, ক্লাস নিচ্ছি, বুঝছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেক দিন এই কাজটা করবো, যে কোনো সমস্যা আসছে কিনা, এবং আর কি করবো। আচ্ছা, এই সমস্যা আসছে কিনা প্রত্যেকদিন আমরা একই কথা হবে, প্রত্যেকদিন আমরা জিজ্ঞেস করবো আপনার ব্লিডিং আছে, অ্যানিমিয়া কারেকশন করবো, অ্যানিমিয়া কারেকশনের জন্য আমরা ইনজেকশন দিতে পারি।
আর কি করবো, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা করবো হচ্ছে তার জন্য আমরা ব্লাড, অ্যাডিকুয়েট ব্লাড অ্যারেঞ্জ করে রাখবো, তাই না, ব্লাড ব্যাংকে বলে রাখবো। কিন্তু মনে করো তুমি হচ্ছে 7 দিন অপেক্ষা করবা, 7 দিন অপেক্ষা করবা, কিন্তু হঠাৎ করে তোমাকে একদিন সে বললো, তোমার সিস্টার বললো যে ম্যাডাম পেশেন্ট পেশেন্টের অনেক ব্লিডিং শুরু হয়েছে, তখন তুমি কি করবে? তখন কি করবা? সাথে সাথে টার্মিনেশন অফ প্রেগনেন্সি, তখন সাথে আমরা টার্মিনেশন অফ টার্মিনেশন করতে হবে, এখানে এমার্জেন্সি সিজারিয়ান সেকশন করতে। এই জন্যই কিন্তু আমি ব্লাড ব্যাংকে বলে রাখছি, তাই না, ব্লাড ব্যাংকে বলে রাখতে হবে যে আমি যখন চাইবো তখন কিন্তু আমাকে ব্লাড দিতে হবে। তাহলে প্লাসেন্টা প্রিভিয়া নিয়ে মোটামুটি এটাই কথা। আমরা আর 5 মিনিট আছে, আমরা কি আবার কানেক্ট হয়ে তারপরে করবো? ম্যাডাম সেটাই মনে হয় ভালো হয়, পড়াইতে পড়াইতে কেটে গেলে আবার নতুন করে শুরু করতে হয়। তাহলে আমরা এখানে স্টপ শেয়ার করে দিই। তোমরা মোটামুটি বুঝতে পারছো তো প্লাসেন্টা প্রিভিয়াটা এইরকমই, কিন্তু তোমাদের পরীক্ষার সময় এইরকম কোশ্চেন, এরকমই কিন্তু ম্যানেজমেন্ট জিজ্ঞাসা করা হয়। হয়তো বৃষ্টির মধ্যে আবার একটু এটা অ্যাব্রাপশিও না কেন, হ্যাঁ অ্যাব্রাপশিও না কেন, তারপরে প্লাসেন্টা প্রিভিয়াতে কি ব্লিডিং হবে, ব্যথা থাকবে কিনা, তুমি কেন প্রেজেন্টিং পার্টটা উপরে পাচ্ছ, টাইপস গুলো কি হতে পারে, বাচ্চার কি হতে পারে, এইগুলো কোশ্চেনই হয়। সিজারিয়ান সেকশনের সময় কি কি, এটা আরেকটা কোশ্চেন হতে পারে যে আমাদের যারা পরীক্ষা দিতে আসে তারা অনেক সময় বুঝতে পারে না যে কাদেরকে পরীক্ষা নিচ্ছে, অনেক সময় অনেক কোটি কোটি প্রশ্ন করে ফেলে। তো বলতে পারে যে তুমি সিজারের সময় কি কি প্রিকশন, এটাও কোশ্চেন হতে পারে। তো সিজারের সময় বলতে হবে সিজারের সময় আমি তো 1 নম্বর প্রিকশন তো আমার ব্লাড, মানে এখানে তোমরা বুঝতে পারছো তো তুমি তোমরা লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন করবে, তা আমি তোমার লোয়ার সেগমেন্ট ইন্টারেস্টটা তো এরকম, তাই না, ইন্টারেস্টটা মনে করো এরকম, ইন্টারেস্ট এটা অ্যান্টিরিয়র ওয়াল, পিছনটা পোস্টেরিয়র ওয়াল। আমি যে গতকাল বললাম যে অ্যান্টিরিয়রে যদি প্লাসেন্টা থাকে, মনে করো এটা অ্যান্টিরিয়র ওয়াল, এর এইখানটায় প্লাসেন্টা আছে, তাহলে এখানে লোয়ার সেগমেন্ট, যদি লোয়ার সেগমেন্টে ইনসিশন দেই তাহলে কিন্তু আমি প্লাসেন্টাটা কাটা করব। এই জন্য তোমাকে বলতে হবে যে আমি সিজার সেকশন করার সময় 1 নম্বর হচ্ছে অ্যাডিকুয়েট ব্লাড হাতে রাখবো, 2 নম্বর হচ্ছে প্রেফারেবলি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া অপারেশন করব, 3 নম্বর হচ্ছে স্কিল অবস্টেটিশিয়ান, এবং আমি যদি না পারি আমার সিনিয়র অপারেশন করবে। আচ্ছা, তারপরে আমি যেটা বললাম যে এই বাচ্চাটা আমাকে তাড়াতাড়ি বের করতে হবে, আমার ইউটেরাসটা কেটে, আমার ইউটেরাস কেটে খুব তাড়াতাড়ি সেপারেট করে বাচ্চাটা তাড়াতাড়ি বের করতে হবে। এবং দুদিন যখন অপারেশন, যখন আমি সেলাই করব তখন আমাকে অবশ্য ম্যাট্রেস টিচার দিতে হবে, হ্যাঁ আমার খুব ক্লোজারটা তাড়াতাড়ি করতে হবে, আমি কারণ ওই সময় খুব ফ্রাইবল থাকে, আর এই অ্যান্টিরিয়র যদি ক্লাসিক্যাল থাকে ইউটেরাসের লেয়ারগুলো খুব ফ্রাইবল থাকে, তো মানে ছিঁড়ে যায়, তুমি সেলাই করে আসলে ছিঁড়ে যায়। তো এইগুলো আমাকে একটু, এই জন্যই যে এই জন্যই তুমি লোয়ার সেক্টরে যেখানে এক্সপিরিয়েন্স লোক নাই, ব্লাড ট্রান্সফিউশনের ফ্যাসিলিটি নাই, গতকালের গল্পটাই করলাম, আমার আত্মীয়কে কিন্তু আমি এখানে নার্গিস প্রসিজার করে না, বলছি না আমি এটা এখন পারবো না, এটা খুলনায় নিয়ে যান, আমি বলছিলাম ওকে ঢাকায় নিয়ে যেতে, কিন্তু ওরা আবার একটু রিস্ক নিয়ে খুলনাতেই করাবো, যেহেতু যশোরের বাড়ি, ওরা ঢাকায় নিতে চাচ্ছিল না, আর এই সময় তো ওরা অনেকটাই রিস্ক নিছে, খুলনাতেও ওরা ভালো ডাক্তার পায়নি, ওরা 2-3 জন, রসনারা ম্যাডাম আর একজন জুনিয়র কে যেন ফারজানা, ওরা মিলে করছে। আমি বলছিলাম লাকি ম্যাডামের কাছে, লাকি ম্যাডামকে পাইনি, লাকি ম্যাডাম মনে হয় এখন অপারেশন করছে না। তো এটা বলতে চাচ্ছি যে এটা একটা অনেক বড় এমার্জেন্সি, এই জন্য একটা ব্লাড ইন হ্যান্ড এবং এক্সপিরিয়েন্সড লোক দরকার, শুধু তাই না, তোমার ওয়েল ইকুইপড সেন্টার দরকার। তো তোমরা এগুলো করবা, তাহলে তোমরা কখনো বিপদে পড়বে। আচ্ছা, তাহলে আমি নেক্সট ইসের জন্য আমরা এরপরে তোমরা এখন ইয়েটা পড়ো, তোমরা
কিছু ছিল যে কেস। সেকেন্ড কেসে এখানে ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখাতে চাচ্ছি, সেকেন্ড কেসে হচ্ছে ফেলর, মানে পেশেন্ট অ্যানিমিক। আচ্ছা, এখন যদি আমরা ব্লাড প্রেশার, পালস ব্লাড প্রেশার দেখি, তাহলে ব্লাড প্রেশার এখানেও ব্লাড প্রেশার বেশি আছে। আর এখানে খেয়াল করো, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, ইন্সপেকশনে কোনো কিছু নাই। প্যালপেশনে দেখো, এই সিম্ফাইসিও ফান্ডাল হাইট ইজ 38 সেন্টিমিটার। আগের কেসে কিন্তু ছিল 36 সেন্টিমিটার। এবং তোমরা যে প্লাসেন্টা প্রিভিয়া যেটা করছো, একটু আগে বললাম, সেটা তো 36 সেন্টিমিটার ছিল। তাহলে এটা 38 সেন্টিমিটার, তার মানে এটা হবে সিম্ফাইসিও ফান্ডাল হাইট মোর দ্যান দ্য পিরিয়ড অফ অ্যামিনুরিয়া। এইটাই হচ্ছে একটা বড় পজিটিভ ফাইন্ডিংস, মানে ফান্ডাল হাইটটা বেশি। এই এখান থেকে কিন্তু তোমার মনে স্ট্রাইক করবে ফান্ডাল হাইটটা বেশি কেন, কেন হলো বেশি, এবং ইউটার কন্ডাকশনটা অনেক বেশি শক্ত হয়ে আছে, এবং হার্ড ফুড রিজিডিটি, ইউটারাসটা শক্ত হয়ে আছে, টেন্ডার অন প্যালপেশন। ও তোমাকে পেটে হাতে দিতে দিচ্ছে, তুমি যে পেটে হাত দিয়ে ওকে ভালো করে দেখবা, এই যে তুমি ফান্ডাল গ্রিপ বুঝতে পারবে না, ল্যাটারাল গ্রিপ বুঝতে পারবে না, পেলভিক গ্রিপ, সেকেন্ড পেলভিক, কিছুই তুমি বুঝতে পারবে না, অ্যাবডোমিনাল গার্ড বেশি। এরকম একটা পিকচার পেলে, এরকম একটা ফিটাল হার্ট সাউন্ড অসকালটেশন তুমি বুঝতে পারবে। এরকম একটা পিকচার যদি তুমি পাও, তোমার যদি থিওরি জানা থাকে, তুমি থিওরি জানলে তুমি একটা পেশেন্টের ডায়াগনোসিস করতে পারবে। এবং আমি আমার আমার মনে আছে, আমি যখন প্রথম গাইনিতে ট্রেনিং করতে যাই, আমি এর আগে আমি কোনোদিন রোগী দেখি নাই, এই ধরনের পেশেন্ট আমি কখনো দেখি নাই, কিন্তু আমার মুখস্থ ছিল, আমার লাইফে অনেক ঘটনা ঘটছে, আমি কখনো পেশেন্ট দেখি নাই, কিন্তু আমি আমার থিওরি পড়া ছিল। আমি যখন এই ধরনের, আসলে তো বইগুলো সব পেশেন্ট নিয়েই লেখা, তুমি যখনই একটা ওরকম পেশেন্ট পেলা, তুমি যখনই থিওরিটা তোমার মনে আসবে, তাই তো এখানে পেটে তো হাত দিতে দিচ্ছে না, তাহলে এটা কি, এটা তো তাহলে অ্যাব্রাপশন, ফিটাল হার্টও পাচ্ছে না, অ্যাবডোমিনাল গার্ড বেশি, এবং এই সমস্ত ডায়াগনোসিসগুলো 100% কারেক্ট। হ্যাঁ, অনেক সময় নাও হতে পারে। যেমন আমার আরেকটা লাইফে আরেকটা ঘটনা ঘটছিল, আমি একটা পেশেন্টকে অ্যাব্রাপশিও বলে বলে আমি পেট খুলছিলাম, খুলে দেখি অ্যাব্রাপশিও না, এটা একটা রেয়ার কেস। দেখা গেছে পরে ওর হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ছিল, ওই অবস্ট্রাকশন থেকে গ্যাংগ্রিন হয়ে গেছে, অনেকখানি ইন্টেস্টাইন কেটে ফেলতে হয়েছে। এগুলো রেয়ার কেস। তো এরকম একটা যদি তোমার কনসেপশনটা মাথার মধ্যে থাকে যে ইউটারাসটা হার্ড কন্ট্রাক্টেড থাকবে, কন্ট্রাকশন থাকবে, পেশেন্ট পেটে হাত দিতে দিবে না, পেটের হার্ট সাউন্ড থাকবে না, এখানে ব্রিথিং থাকবে, আমাকে ধরেই নিতে হবে যেটা অ্যাব্রাপশন। তবে আমি কখনোই আগে বলবো না আল্ট্রাসাউন্ড ছাড়া। তাহলে আমি আবারও একই কথা, এটা হচ্ছে হাই রিস্ক প্রেগন্যান্সি। আমি আবারও সে একই ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু তোমার একটা ছকে বাঁধার মতো। ইমিডিয়েট কি ম্যানেজমেন্ট করবো, আমি হিস্ট্রি তো নিয়ে ফেলছি, তাহলে আমি যে অ্যাসেস করবো ব্লাড লস, ব্লাড লস অ্যাসেস করে আমি প্রথম পেশেন্টটাকে আমি হয়তো একটা দিতে পারি, কিন্তু সেকেন্ড পেশেন্টটাকে আমি, আমার ব্লাড বেশি লাগতে পারে, সেকেন্ড পেশেন্টটাকে আমি হোয়াইট ব্লাড ক্যানুলা দেবো এবং কুইক কিছু কিছু ইনভেস্টিগেশন করবো। আমি ওইটা বললাম ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, সিবিসি বা হিমোগ্লোবিন খুব তাড়াতাড়ি, এবং আবার একটা আল্ট্রাসোনোগ্রাম করবো। আল্ট্রাসোনোগ্রাম করে কি তোমাকে অ্যাব্রাপশন বলতে পারবে? বলো তো, আল্ট্রাসোনোগ্রাম সাথে সাথে অ্যাব্রাপশন বলতে পারবে? বলো, কেউ বলো। আল্ট্রাসোনোগ্রাম করে কিন্তু সাথে সাথে অ্যাব্রাপশন বলতে পারবে, হ্যাঁ, সাথে সাথে ব্লিডিং হলে বলা যাবে, কিন্তু আল্ট্রাসোনোগ্রাম বলে দিবে যে প্লাসেন্টা নিচে নাই, ঠিক আছে? আল্ট্রাসোনোগ্রাম এক্সক্লুড করে দিবে যে প্লাসেন্টা নিচে নাই, ওর সাথে সাথে অ্যাব্রাপশন বলতে পারবে না। এটা বলাটা আসলে অত সহজ না, তোমার ক্লিনিক্যাল জাজমেন্টটাই এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে তোমাকে আল্ট্রাসোনোগ্রাম বলে দিল না, তোমার প্লাসেন্টা উপরেই আছে, যখনই প্লাসেন্টা উপরে তখনই আমরা ধরে নেবো যে তাহলে ও অ্যাব্রাপশন। তখন আমরা কি করব,
বাকি ইনভেস্টিগেশন গুলো আমরা করাই ফেলবো। করানোর পরে যে আমি যেটা আগে বললাম যে আমরা থিওরির কথা বললাম, এটা আগে বলছি, এটা বলার দরকার নাই। আচ্ছা, এখানে একটু জানতে হবে কি কমপ্লিকেশন কি হতে পারে, অ্যাব্রাপশিওর কমপ্লিকেশন গুলো কি হতে পারে। অ্যাব্রাপশিওর কমপ্লিকেশন হচ্ছে তোমার যদি ডিফারেন্ট টাইপ হয় তাহলে কমপ্লিকেশনটা কম হয়। মানে তোমরা যেটা বুঝতেই পারছো যে একটা সবচেয়ে বেশি কমপ্লিকেশন কার উপর পড়বে, বাচ্চাটার উপর পড়বে, তাই না? কারণ বুঝতেই পারছো যে বাচ্চাটা প্লাসেন্টা দিয়ে তার সমস্ত কিছু চলছে, হঠাৎ করে প্লাসেন্টাটা সেপারেট হয়ে গেল, তাহলে তো তারই সবার আগে সমস্যাটা সবার আগে তারই হবে। যেমন সেকেন্ড কেসটাতে বাচ্চাটা মারাই গেছে, তাই না? কিন্তু যদি কনসিভ টাইপ হয় তখন মায়েরও কিছু কিছু সমস্যা হয়। যেমন কনসিভ টাইপের মায়ের একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে ডিআইসি। আর একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে ইউট্রাসটা, দেখো ইউট্রাসটা অ্যাবাউট টু রাপচার, পপুলারি ইউট্রাস বলে এটাকে। মানে ব্লিডিং হতে হতে ইউট্রাসের মাসেলের মধ্যে চলে আসছে ব্লিডিং, অনেক সময় ইউট্রাসটা রাপচার হয়ে যায়। আর একটা কি কি হতে পারে, রেনাল শাটডাউন হতে পারে। তারপরে সবচেয়ে বড় কথা হেমোরেজ, শক। পেশেন্টটা ব্লিডিং, ভিতরে ব্লিডিং হচ্ছে, হওয়ার পরে পেশেন্টটা হেমোরেজ এবং শকে চলে যায়। এবং ডিআইসিটা কেন হয়? ডিআইসিটা হয় প্রথমত, ডিআইসিটা হয় এখান থেকে যে প্লাসেন্টা সেপারেট হয়, সেই প্লাসেন্টা সেপারেট হওয়ার জন্য হুজুর কিছু সেগুলো দেন তো। থ্রোম্বোপ্লাস্টিন ব্লাড সার্কুলেশনে রিলিজ হয়। টিস্যু থ্রোম্বোপ্লাস্টিনের একটা প্রপার্টি আছে যে হচ্ছে প্রোকোয়াগুলেন্ট, মানে ব্লাডের মধ্যে সার্কুলেট হয়ে গেলে ব্লাডের মধ্যে প্রোকোয়াগুলেন্ট। এখন যেমন কোভিডে হচ্ছে, কোভিডে কি হচ্ছে, ব্লাডের রক্ত জমাট বেঁধে গেছে, এইরকম এ প্রোকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, সেই রক্ত জমাট বাঁধে। এবং এই রক্ত জমাট বাঁধার কারণেই কিন্তু তোমার এখন রেনাল শাটডাউন, অলিগোপিয়া, অ্যানোমিলিয়া, হ্যাঁ, রেনাল মানে রেনাল কমপ্লিকেশন। এবং এক পর্যায়ে কি হবে, এক পর্যায়ে তোমার রেট্রোপ্লাসেন্টাল ক্লট এত বেশি তৈরি হয়, মানে প্লাসেন্টার পিছনে এত বেশি ক্লট, হেমাটোমা তৈরি হয় যে একটা মানুষের শরীরে যত বেশি, যত থাকে কোয়াগুলেটিং ফ্যাক্টর থাকে, এটা পরে হয়। প্রথমে আগে প্রোকোয়াগুলেন্ট রিলিজ হয়, দেন প্রোকোয়াগুলেন্ট সমস্ত কোয়াগুলেশন ফ্যাক্টর সব খরচ হয়ে যায়। খরচ হয়ে যাওয়ার ফলে লিভার, আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো কে তৈরি করে, লিভার তৈরি করে। লিভার কোয়াগুলেশন ফ্যাক্টর আর সাপ্লাই দিতে পারে না। তখন কি হয়, তখন পেশেন্টের ব্লিডিং, তখন আর কোয়াগুলেশন করার ক্ষমতা থাকে না। তাহলে হচ্ছে ডিআইসি হচ্ছে দুই রকম, একটা কোয়াগুলেশন ডিআইসি, মানে প্রথম ফেজে হচ্ছে সমস্ত ভেসেলের মধ্যে কোয়াগুলেশন কোয়াগুলেশন কোয়াগুলেশন, যার জন্য সমস্ত ভাইটাল অর্গানগুলো ব্লাড সাপ্লাই করছে শাটডাউন। তারপরে হচ্ছে সমস্ত কোয়াগুলেটরি ফ্যাক্টর খরচ হয়ে গেল, লিভারে অত শর্ট টাইমের মধ্যে কোয়াগুলেটরি ফ্যাক্টর বানাতে পারছে না। তখন কি হচ্ছে, তখন আর ব্লাড আর জমাটই পাবে না, ব্লাড তখন তোমার সব জায়গা থেকে ব্লিডিং তৈরি হবে। যে কোনো একটা জায়গায় প্রিক করো, ব্লিডিং হবে, নিজে নিজে ব্লিডিং হবে, মাথার মধ্যে ব্লিডিং হবে, হ্যাঁ। ডিআইসি, মানে ডিআইসি হচ্ছে আসলে কিন্তু ডিআইসি কিন্তু একটা এস্টাবলিশড একটা ডিআইসি, দেখো মানে একত্রে থাকে না, ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে চেঞ্জ হয় ডিআইসি, আসলে ডিআইসি ট্রিটমেন্টগুলো খুব কম। তাহলে এগুলো কমপ্লিকেশন কিন্তু তোমার অ্যাব্রাপশন থেকে হতে পারে। আচ্ছা, এখন আসো কেস 1 এ আমি কিভাবে ম্যানেজ করি। যদি আমরা চিন্তা করি কেস 1টা কি, কেস 1 এ দেখো, মনে করো কেস 1 এ আমি বলছি 36 উইকস প্রেগন্যান্সি, বাচ্চা বেঁচে আছে, আল্ট্রাসোনোগ্রাফিতে মনে করলাম যে আল্ট্রাসোনোগ্রাফির রেকর্ডটা দিল, আর দিতেও পারে স্মল স্মল রেট্রোপ্লাসেন্টাল হেমাটোমা, হিমোগ্লোবিন লাইন 1। তাহলে আমরা এটা কি করব,
একজন কন্টিনিউ ব্লাড দিব 37 পর্যন্ত কন্টিনিউ করবো আর হচ্ছে হিমোগ্লোবিন লেভেল বাড়ানোর জন্য ব্লাড দিব 37 পর্যন্ত কন্টিনিউ তোমার ক্লাসেরটা কিন্তু সেপারেট হয়ে গেছে তুমি 37 কন্টিনিউ করবা রোগী তো ইমার্জেন্সিতে চলে যাচ্ছে বেবির হেডটা এনগেজ হয়েছিল না হ্যাঁ একটু ইংলিশ করছি তাহলে তো ম্যাম তারপরে আমরা আমি কন্টিনিউ করব না আমরা তো তাহলে ইন্ডাকশন দিতে পারি ম্যাম। এবার নরমাল ডেলিভারি করার চেষ্টা করব যদি না হয় তাহলে আমি কিন্তু এখন একটা ইম্পর্টেন্ট পরীক্ষা করি নাই কি পরীক্ষা করি নাই বলো তো একটা ইম্পর্টেন্ট দেখো তোমরা খেয়াল করো ইম্পর্টেন্ট এক্সামিনেশন করি আর অ্যাবডোমিনাল এক্সামিনেশন খেয়াল করো আর অ্যাবডোমিনাল এক্সামিনেশন করা হয়েছে পিভি করার কথা আমি বলছি না আমি পিভি করবো না আমি তারপরে চলে গেছি ম্যানেজমেন্ট আমি ওকে ইনিশিয়াল ম্যানেজমেন্ট করছি পরীক্ষা নিরীক্ষা করলাম আল্ট্রাসোনোগ্রাম করলাম আমি কিন্তু তারপর তো টুয়েলভ হওয়ার আমি কিন্তু ওকে একটা ইম্পর্টেন্ট পরীক্ষা করি মানে এক্সামিনেশন করি কি সেটা কে বলতে পারবা জেনারেল জেনারেল এক্সামিনেশন করলাম ক্লিনিক্যাল ক্লিনিক্যালে তো করলাম ক্লিনিক্যাল কি এক্সামিনেশন পেশেন্ট সহজ ওটা একটা আমরা একটা পেশেন্টের কি কি এক্সামিনেশন করি সিস্টেমিক কি কি এক্সামিনেশন করি এক্সামিনেশন পার অ্যাবডোমিনাল পার ভ্যাজাইনাল আরেকটা পার ভেজাইনা কই আমরা পার ভেজাইনা এক্সামিনেশন করছি এই যে পার আর অ্যাবডোমিন হ্যাঁ আমরা পার না ভেজাইনাল কেন পার ভ্যাজাইনাল পার ভেজাইনাল কেন করিনি বলো তো ব্লিডিং হচ্ছে ব্লিডিং হচ্ছিল হচ্ছিল আমরা যদি যদি ভাবছি যদি প্লাসেন্ট ব্লাড দেওয়া হয় হ্যাঁ তারপরে তাহলে তো তো বোঝা সমস্যা তাহলে সমস্যা তো আমরা আল্ট্রাসাউন্ড করলাম না এখানে কি বলছে এখানে কি এখানে প্লাসেন্টাটা নিচে নাই একটু জাস্ট হচ্ছে প্লাসেন্টাটা নিচে নাই হ্যাঁ তা আমরা তো এখন বিবি করতে পারি না পারি জি ম্যাম। হ্যাঁ পারি হ্যাঁ সেটাই তো আমরা করি আমরা ও বিবি করতে পারিনি কারণ ও প্লাসেন্টার ভয়ে এখন প্লাসেন্টা তো উপরে পড়ে দিচ্ছে আমরা বিবি করবো না অবশ্যই আমরা একটা বিবি করবো জি ম্যাম হ্যাঁ একদম চেঞ্জ হয়ে যাবে ওর কিন্তু ব্যথা আছে তাহলে আমরা ওকে একটা এই ভুল তোমরা কখনোই করবো পেশেন্ট এক্সামিন করলেই রিসেন্টলি একটা ঘটনা ঘটছে একজন ডাক্তার গাইনোকোলজিস্ট সে ডেলিভারির বাইরে থেকে আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসছে বাইরের আল্ট্রাসাউন্ড বলছে দুটো বাচ্চা তো সে একটা ডেলিভারি করার পরে আর একটা বাচ্চা খুঁজে পায় তারপরে সে তার মনে হচ্ছে যে আর একটা বাচ্চা আছে কিন্তু সে মনে হয় বিয়ে করে না তারপরে সে পেটটা কাটছে দেখে দেখে যে এরকম বাচ্চা ঠিক আছে একটা আল্ট্রাসোনোগ্রাফির উপর ডিপেন্ড করে সে আবার পেট কাটে তাহলে দেখো শুধুমাত্র সে যদি শুধুমাত্র পিভিটা করতো তাহলে কিন্তু ভুল হতো তাহলে এই কেসটা আমরা অবশ্যই পিভিতে দেখো পিভিতে কি থাকবে পিভিতে দেখো সার্ভিক্স 5 সেন্টিমিটার ডায়ালেটেড 50% ইনফেক্সড তাহলে কি তোমার কি মনে হচ্ছে ফার্স্ট স্টেজ লিভার হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লিভার কিন্তু ব্লিডিং তাহলে কি একে আমরা রেখে দিব ম্যাম চেষ্টা করব তারপর যদি না হয় তখন আমরা সিজার সেকশন সিজার কেন করবো সিজার কোনো তো আসছে না নরমালি আগে চেষ্টা করবো। আর্টিফিশিয়াল রাপচার করতে পারি। অক্সিটোসিন দিয়ে আর্টিফিশিয়াল রাপচার করে ইনফিডি করার ট্রাই টেস্ট হয়ে গেছে আমার বাচ্চা ভালো আছে 50% হয়েছে এবং 5 সেন্টিমিটার ডায়ামিটার এখন এর মধ্যে
হলেই তখন আমরা কন্টিনিউ আমরা একে রাখবো না যদি হতো এরকম একটা পার্টিস সার্ভিস ক্লোজ রিপ্লেসমেন্ট নাই ব্লিডিং বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে তুমি রাখবে তো আমার সার্ভিস পার্সেন্ট দিবে তখন আমি এয়ারে এবং অক্সিটোসিন মানে আমি এয়ারে করে দেখলাম বাচ্চা ভালো আছে বাচ্চার লাইটার ভালো অগমেন্ট করলাম লেভারটা তো হচ্ছে আমি আবার একটু বাড়ালাম বাড়ানোর পরে 1 ঘন্টার মধ্যে যদি না হয় এবং সাথে ব্লাডও যদি না হয় অথবা যদি এরকম হয় সার্ভিক্স টিকুলার ক্লোজ কন্টিনিউ খেয়াল করো তোমরা আগেরটা সার্ভিক্স ডায়ালেটেড 50% এয়ারে এটা হয় কিন্তু তুমি দেখলা যে সার্ভিক্স টিকুলার ক্লোজ আচ্ছা এখানে ফিটাল হার্টস লিখলাম ফিটাল হার্টস নাও লিখতে পারি আমি কি বুঝাতে চাচ্ছি ম্যাম বাচ্চাটা এখনো অ্যালাইভ আছে স্যার। বাচ্চাটা alive আছে। এখানে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে সার্ভিসটা এখনো বন্ধ এবং টিউবুলার মানে এই সার্ভিসগুলো দিয়ে এখন 12 ঘন্টা সময় লাগে ঠিক আছে আরো বেশি লাগে কিন্তু ব্লিডিংটা কিন্তু কন্টিনিউ কারণ ব্লিডিং বন্ধ হয় আমি তো ভিতরের ঘটনা এখন জানি না হ্যাঁ এইটুকু ঘটনা ভালো না এইটুকু ঘটনা ভালো না কিন্তু বাচ্চাটা কিন্তু এখন বেঁচে আছে আমার ভালো ঘটনা যে এটাই বাচ্চাটা এখন বেঁচে আছে তাহলে আমার এইটুকু ঘটনা খারাপ এটা ভালো তাহলে আমি কেন এটাকে বাঁচাবো আমার হচ্ছে পয়েন্ট হচ্ছে তোমাদেরকে আমি এটাই বোঝাতে চেয়েছি এখানে যে পিকচার এই পিকচার আমি নর্মাল ডেলিভারি করাতে পারবো না করাতে পারবো বাচ্চাটা কারণ ব্লিডিং চলতেছে এই জরায়ু তুলতে আমার অনেক সময় লাগবে আর একে আমি বাঁচাতে হলে আমার 2 দিন ভিতরে এরকম যদি রাখি ও বাঁচবে সেজন্য আমি করবো আমি ওটা সিজার করবো ঠিক আছে ক্লিয়ার তোমরা বুঝতে পারছো তো তাহলে প্রি এক্সামিনেশন খুবই জরুরি তোমরা এটা মাথার মধ্যে খুব ভালো করে ইয়ে করে নাও যে প্রি এক্সামিনেশন আচ্ছা S2 দেখো S2 টাও খেয়াল করো 36 উইকস প্রেগন্যান্সি বাচ্চা মরে গেছে হ্যাঁ আমার ধারণা E6 ইউরিনে প্রোটিন আছে এবং তোমার পেশেন্টের কন্ডিশন ডিটোরেটিং তার মানে কি পেশেন্টের পালস বেড়ে যাচ্ছে পেশেন্ট ফ্যাকাশে হয়ে যাচ্ছে পেশেন্টের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে আমার ধারণা যে ওর ভিতরে অনেক ব্লিডিং নিউক্লিয়াসের মধ্যে অনেক ব্লড এখন তোমরা এটাকে কি করবে এখন আমি কাকে নিয়ে চিন্তা টার্মিনেশন কাকে শুধু নিয়ে মাকে চিন্তা নিয়ে চিন্তা করবো মাকে নিয়ে চিন্তা করবো মাকে নিয়ে চিন্তা করো তাহলে কি করতে চাও টার্মিনেশন টার্মিনেট করবো টার্মিনেশনের আগে তো একবার বিবৃতি করবে তাই না জি ম্যাম টার্মিনেশনের আগে একবার বিবৃতি করবে না জি ম্যাম একেও আমরা একটা প্রিভি এক্সামিনেশন করবো হ্যাঁ প্রিভি এক্সামিনেশন করবো না যে তা না একটা এক্সামিনেশন আমরা করবো করলে আমরা হয়তো হয়তো ভালো কিছু পাবো না তো এখানে আমরা যেটা করবো আমরা এখানে আসলে কিভাবে টার্মিনেশন করবো সিজার বাচ্চা তো ডেথ সিজারের হ্যাঁ সিজারের মাধ্যমে ওকে আমরা সিজারের মাধ্যমে এখানেই হচ্ছে খেলাটা কিন্তু এখানেই তোমার খেলাটা এখানে বাচ্চাটা মরে গেছে তাও আমরা সিজার করবো তাহলে আমরা ওটা একটা প্রিভি এক্সামিনেশন করবো করে আমরা মনে করো যদি দেখি যে 5 সেন্টিমিটার হয়ে গেছে তাও ওকে আমরা এমন যদি হয় যে ডেলিভারি হয়ে যাচ্ছে সেটা অন্য সমস্ত কিছু শান্ত ওরকম হয় না সমস্ত কিছু দেখা যায় যে ডেলিভারি হওয়ার মতো না আমরা যেটা করবো তোমাদের বললাম না যে ডিআইস করতে পারি এই জন্য ওর আমরা কোয়াগুলেশন প্রোফাইলটা পাঠাবো আমরা পরীক্ষা নিরীক্ষার সাথে কোয়াগুলেশন প্রোফাইল পাঠাবো এবং
অ্যাব্রাপশনের কেসগুলো এরকম শুধু তোমার হতেই থাকে হতেই থাকে এটা যদি আমি রেখে দিই তাহলে মাথা মরে যাবে তুমি তাহলে এখন বলবা যে আমি তাহলে 6 গ্রাম হিমোগ্লোবিন আমি আগে ওরে 4 ব্যাগ রক্ত দিব তারপরে সিজার করবো সেটাই তো করবো না ম্যাডাম না এটা এটা আমরা এটা করবো এটা আমরা দায়িত্ব করবো ওটাই সামিটের কাছে হ্যাঁ 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 না কয়েকটা রিকোয়েস্ট গেছে তোমার কাছে ওরা ফরওয়ার্ড করছি আমার মনে হয় আছে দু একটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি দেখি আমার কাছে আবার একটা আছে আমি একটু পরে দেখি মানে হচ্ছে আমার একটু খুবই এক্সট্রিম এমার্জেন্সি তাহলে আমি একে ব্লাড নিব নিয়ে আমি ব্লাড মানে আমি ভিতরে তো ব্লিডিং হচ্ছে একটু ভিতরে ব্লিডিং তাহলে আমার একে ব্লাড দিতে দিতে আমি অপারেশন ঠিক আছে এবং এটা যত আর্লি তুমি বের করে ফেলবো তত তুমি আমার ওই ডিআইসির যে কোয়াগুলেশন কাস্কেড যেটা ওটা আমি বন্ধ করবো তো এটাই মোটামুটি মনে হয় শেষ এখন আমি ব্লাড ব্যাংকে ভর্তি রাখবো এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো কেমন লাগলো তোমাদের পড়াটা সেটা বলো ম্যাম ব্লিডিং যদি কন্টিনিউ থাকে তাহলে আমরা ওই টাইমে কি ব্লাড দেবো একই সাথে? ব্লিডিং কন্টিনিউ কখন থাকে ম্যাম অপারেশন টাইমে যদি ব্লিডিং কন্টিনিউ থাকে তাহলে আমরা আগে কি ব্লিডিং বন্ধ করতে যাব নাকি আগে ব্লাড দিয়ে দেবো ওই টাইমে? আরে আমরা তো অপারেশন টাইমে তো ব্লিডিং থাকবেই আমরা তো 4 ব্যাগ ব্লাড হাতে নিয়ে ঢুকলাম ওটির টেবিলে আমরা ব্লাড দিয়ে দিই তারপরে আমরা অপারেশন শুরু করবো তো অপারেশনের সময় তো ব্লিডিং হবে আর আচ্ছা তুমি যেটা বলতেছো ব্লিডিং কন্টিনিউ হবে না আমি বাচ্চাটা তুমি ফিটাস প্লাসেন্টা এগুলো বের করে ফেললে সাধারণত ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে যদি ব্লিডিং বন্ধ না হয় সেক্ষেত্রে আমাকে ব্লিডিং দেখে দেখে ব্লাড দিতে হবে ঠিক আছে তোমার জি ম্যাম। কোশ্চেনটা কি আমি বুঝতে পারছি জি ম্যাম বুঝছি। হ্যাঁ জি ম্যাম বুঝছি। মানে আমাকে তখন ব্লিডিংটা অ্যাসেস করে ব্লাড দেওয়া হবে তবে অ্যাব্রাপশনতে সাধারণত ডিআইসি যদি ডেভেলপ না করে যদি এইখানেই হচ্ছে আর্লি টার্মিনেশনের এটা হচ্ছে এখানেই তুমি আর্লি টার্মিনেশন করতে পারো যদি ডিআইসি ডেভেলপ না করে তাহলে অনেক ব্লিডিং হয় না কিন্তু তুমি যদি পেশেন্টকে ওই ডিসিশন রেডি করো না আমি 6 গ্রাম হিমোগ্লোবিন আমি ওর ব্লাড ট্রান্সফিউশন করব সকালবেলা হয়েছে ও আমি বিকালে অপারেশন করবো 4 ব্যাগ আগে ব্লাড যাক তারপরে অপারেশন তাহলে তুমি পেশেন্ট খারাপ করবে হ্যাঁ তোমাকে ডিসিশনটা তাড়াতাড়ি নিতে হবে আমরা অনেক সময় 2 গ্রাম হিমোগ্লোবিন নিয়েও পেশেন্টকে ওটিতে নিয়ে ওপেন করতে হয় বুঝছো 2 গ্রাম 3 গ্রাম হিমোগ্লোবিন পেশেন্ট মরাই বলতে পারে তাকেও আমাদের ওটিতে নিয়ে রাখতে হয়েছে অনেক সময় এইট্রোপি অথবা এরকম রাপচার ইউটেরাস এগুলো নিয়ে দুই হাত দিয়ে ব্লাড দেওয়া আর কারণ আমার ভিতরে একটা জায়গা আছে যেটা দিয়ে যতই তুমি পানির ট্যাপের মধ্যে তুমি যত ইচ্ছা ওই পথে বের হয়ে যাচ্ছে তুমি যদি ওই জায়গাটা না ধরতে পারো ওই জায়গাটা না ইয়ে করতে পারো তাহলে তোমার দিয়ে লাভ নেই তো ওই ক্ষেত্রে তোমাকে ড্রাস্টিক ইয়ে সিদ্ধান্ত নিতে হয় এটা ছাড়া হয় না ঠিক আছে তাহলে আর কারো কোনো কোশ্চেন আর কারো কোনো কোশ্চেন আছে কেন কোনো কারো কিছু জানার থাকলে ম্যাডামের কাছে জিজ্ঞেস করো সাদিয়া তোমার কোশ্চেন আছে কোনো কোশ্চেন আছে রুম্মান মুস্তালিম কোশ্চেন আছে নো ম্যাম। না ম্যাম। আচ্ছা তোমরা পড়াশোনা করছো তো পড়া হচ্ছে তো জি ম্যাম। জি ম্যাম হ্যাঁ পড়াশোনা খেয়াল করো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সালাম আলাইকুম ম্যাম।